নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য সমাহার। প্রেম দিবস উপলক্ষে আজ সাহিত্য সমাহারের বিশেষ নিবেদন লেখক অভিক অর্জুন দত্তের একটি শুরুর গল্প। লেখক অভিক অর্জুন দত্ত জন্ম 10ই অক্টোবর 1985, বেড়ে ওঠা মফস্বল শহর অশোকনগরে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। কলেজে পড়াকালীন আদরের নৌকা লিটিল ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। 2008 সালের বইমেলাতে প্রকাশিত হয় তাঁর প্রথম বই এক কুড়ি গল্প। আমাদের আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় বইচই শারদিয়া 1431 এই সংখ্যায়। শুরু হচ্ছে অভিক অর্জুন দত্তের একটি শুরুর গল্প। মাথাটা ধরে আছে অনেকক্ষণ। বর্ষাকালটা আমার ভালো যায় না কখন। এমনিতেই বৃষ্টির জলে অ্যালার্জি আছে। একবার জল মাথায় পড়লেই হাঁচতে শুরু করে দিই। হাঁচতে শুরু করলে ওয়েব সিরিজের সিজন শুরু হয়ে যায়। একটা সিজনে 7 থেকে 10টা করে হাঁচি। একটা ক্যাফেতে বসে যদি এরকম হাঁচি শুরু হয় তাহলে আশপাশের লোকের মোটেও ভালো লাগার কথা নয়। লাগছেও না, বুঝতে পারছি। মুখে রুমাল গুঁজে ধরে আছি। হাঁচি এলেই সব জিনিসপত্র মুখ থেকে বেরিয়ে রুমালে ঝাঁপিয়ে পড়ছে। কোভিডের সময় এরকম হলে আর দেখতে হতো না, নির্ঘাত কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিত। কপাল ভালো, এখন কোভিড নেই। আমি যে ক্যাফেতে বসেছি সেটা ফাঁকা, একজনই আছেন। আমার টেবিলের 2টো টেবিল বাদে 3 নম্বরে একজন মহিলা বসে, চশমা পরা, লম্বা, গম্ভীর চেহারা। ল্যাপটপে কাজ করছেন সম্ভবত। দ্বিতীয় সিজনের 5ম এপিসোডের হাঁচিটা দিতেই তিনি বিরক্ত সহকারে বলে উঠলেন, ডাক্তার দেখান, অসুস্থ অবস্থায় রাস্তাঘাটে ঘুরে বেড়ানো ভালো নয়। এক্সট্রিমলি সরি ম্যাডাম, আসলে অ্যালার্জি আছে তো, সেটাই বড্ড জ্বালাচ্ছে। মাস্ক থাকলে ইউজ করুন প্লিজ। এখানে কফি অর্ডার করলে দিতে বড্ড দেরি করে। আগে দিলে খেয়ে পালিয়ে যাওয়া যেত। অর্ডার করেছি, এখনো আসেনি। অর্ডার করে পালিয়ে গেলে কি মারধর করে কে জানে। আচ্ছা, হাঁচি আটকায় কি করে? এ খুব একটা সহজ কাজ নয়। নাকটা আবার সুরসুর করতে শুরু করে দিয়েছে। আরেকটা বোমা রুমাল সাইলেন্সার সহযোগে নিউট্রিলাইজ করলাম। ব্লাড টেস্ট করিয়েছেন? ভালো ডাক্তার দেখিয়ে অ্যালার্জি টেস্ট করুন, এটা কিউরেবল। হ্যাঁ, দেখাবো। সত্যি বড় বিড়ম্বনা। গলা খুসখুস করছে দেখেই ক্যাফেটাতে ঢুকেছিলাম। সেখানে যে এমন সমস্যা শুরু হবে কে জানতো। কফি দিয়ে গেল। গরম কফিটা খেয়ে খানিকটা ভালো লাগছে, কিন্তু এতটাই গরম কফি মাগের কফি খেয়ে পালানোর উপায় নেই। তবে কপাল ভালো, হাঁচিটা কমেছে। যাক, কমেছে। হ্যাঁ, বাঁচলাম আপাতত। উনি উঠে দাঁড়িয়েছিলেন ততক্ষণে। বিল পেমেন্ট করে ল্যাপটপ ব্যাগে ভরতে ভরতে বললেন, বেস্ট অফ লাক। সম্ভবত আপনার অ্যালার্জির ওষুধ খাওয়া উচিত, দেখিয়ে নেবেন। নিশ্চয়ই, থ্যাংক ইউ। ম্যাডাম ব্যাগ কাঁধে নিয়ে গটগট করে বেরিয়ে গেলেন। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম, না, ক্যাফে ফাঁকা হয়ে গিয়েছে। এখন হাঁচি হলে আর চাপ নেই। সমস্যা হলো আমার আর হাঁচি হলো না। বুঝলাম এই পাজি হাঁচিটা তখনই আসবে যখন চারপাশে লোকজন থাকবে। আমাকে বিব্রত করার জন্যই ব্যাটার এত তোড়জোড়। বিস্বাদ কফিটা ধীরে ধীরে শেষ করলাম। বিল দিয়ে বাইরে বেরিয়ে দেখি এতক্ষণ থেমে থাকা বৃষ্টিটা আবার শুরু হয়েছে। ছাতার দোকানদার আমার দিকে জুলু জুলু নয়নে তাকাচ্ছে। অগত্যা ছাতা কিনতে হলো। ভেজা চলবে না, ভিজলেই আবার চিত্তির। মেট্রো অবধি হাঁটতে হবে। বর্ষাকালে কলকাতায় হাঁটা প্রচুর ঝামেলার ব্যাপার। রাস্তায় জল জমে থাকে, পাশ থেকে কোনো গাড়ি যাবার সময় আদর করে জল ছিটিয়ে চলে যায়। এইটাই হচ্ছে শহরের সমস্যা। জীবনের সব হতাশা ভোলার জন্য মানুষ রাস্তায় নামে। মানুষের গায়ে জল ছিটিয়ে নির্বিকার মুখে চলে যাবার যে কি আনন্দ, সেটা তারাই একমাত্র জানেন। সেন্ট্রাল মেট্রো স্টেশনে পৌঁছে দেখি সেই ক্যাফের ম্যাডাম দাঁড়িয়ে আছেন। আমি সিঁড়ি থেকে নামতেই তিনি আমাকে দেখে হাসলেন। আরে, আপনি এখানে? আপনি তো অনেকক্ষণ বেরিয়েছেন। না, আসলে একটা বই নেবার ছিল, ওই জন্য দেরি হলো। আপনার হাঁচি কমেছে? হ্যাঁ, কমেছে আপাতত। মেট্রোটা বড় বেরসি।
ঘর ঘর করতে করতে চলে এলো। এলাম। আপনি কি এদিকেই যাবেন? না, আমি উল্টো দিকে। টাটা। ম্যাডাম ব্যস্ত হয়ে চলে গেলেন। মেট্রোর দরজা বন্ধ হওয়ার সময় হাসলেন, ঠিক বুঝতে পারলাম না। বাড়ির বাইরে থেকেই বাবার চিৎকার কানে এলো। আবার ঝগড়া শুরু হয়েছে কাকাদের সঙ্গে। আমাদের বাড়ির এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। ঘরে ঢুকতে গিয়ে দেখি বাবা রীতিমতো চিৎকার করছে। আমাকে দেখে বলল, শ্বশুর করে ঘরে ঢুকে যাচ্ছিস কেন? হ্যাঁ, লড়াই কর, লড়াই কর, আমার পাশে এসে দাঁড়া। হ্যাঁ, আরে ছেলে মানে কি? হ্যাঁ, ছেলে বাবার পাশে এসে দাঁড়াবে, তা না তুই কাপুরুষের মতো পালিয়ে যাচ্ছিস। হ্যাঁ, মৃত্যুর আগে কাপুরুষেরা অনেকবার মরে, তোর হয়েছে সেই দশা। লজ্জা লাগে না? ছি 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 ছি। নিজের ছেলেকে চিনতে পারো না তুমি, নিজের ভাইকে চিনতে পারো না, শুধু চিৎকার করতে শিখেছো। এত ভালো একটা ছেলে আমাদের ভজা, চারিদিকে শুধু ওর নাম শোনা যায়, ওকে নাকি ঝগড়ায় নামাবে নুনি। লজ্জাও নেই। ছি 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 ছি। এই ভজা, আয় তো এদিকে। তোর কাকিমা ইলিশ ভেজেছে, খেয়ে যাবি। তোর হারকেপ্পন বাবা তো সিলভার কাপ নিয়ে আসে ইলিশের নাম করে। আমি জানি না ভেবেছে। একদম যাবি না। ওই ঘরে গেছিস কি তোর ঠ্যাং আমি ভেঙে দেবো। হ্যাঁ জানি তো, তুই ওই রকমই। হ্যাঁ, এই ভজাকে আমাদের মাঝখানে আনছিস কেন রে দাদা? এত নিচু হয়ে গেলে কি করে তুই? মানছি তোরা ক্লাব বেচে দিয়েছিস, তা বলে মিনিমাম মূল্যবোধ থাকবে না? ক্লাব বেচা? তুই বুঝিস ক্লাব কাকে বলে? আরে তোদের সে ধারণা আছে? ঘরে ঢুকে দেখলাম মা কাকিমা ফিসফিস করে গল্প করছে। আমায় দেখে মা বলল, পান এনেছিস? ইস, একদম ভুলে গেছি গো। একটা কাজ যদি তুই করিস, কোনো কাজ হয় না তোকে দিয়ে। দাদার প্রেশারটা একবার চেক করাও দিদি। যত দিন যাচ্ছে তত তিরিক্ষি মেজাজের হয়ে যাচ্ছে। আমি সুযোগ বুঝে বাথরুমে ঢুকে পড়লাম। মাথায় জল পড়েছে মানে স্নান করতেই হবে। মিনিট দশেকের মধ্যে স্নান সেরে বেরিয়ে এসে দেখি বাবা খেতে বসেছে। গরম ভাতে ইলিশের তেল দিয়ে খাচ্ছে। আমায় দেখে বলল, বসে যা, বসে যা। আরে ইলিশ দিয়ে ভাত খাওয়ার একটা ব্যাপার আছে। তা এটা কি কাকার সেই ইলিশ? শিক্ষা দীক্ষা নেই তোর? হ্যাঁ, আরে কাকার ইলিশ আবার কি? হ্যাঁ, কাকা কি আলাদা? আমি খেতে বসে পড়লাম। মাঝে মাঝে মনে হয় কাকার সঙ্গে ঝগড়াটা বাবা ওয়ার্ম আপ করার জন্য করে, কোনো কারণ নেই অকারণে চেঁচিয়ে নেবে। হ্যাঁ রে, তোর অফিস কেমন চলছে? অফিস ভালো। দক্ষিণ থেকে একটা সম্বন্ধ এসেছে, যদিও ঘোর ইস্ট বেঙ্গল ফ্যামিলি, আমার একদমই পছন্দ নয়, কিন্তু তোর কাকা যখন নিয়ে এসেছে তখন যেতেই হবে। রবিবার আমরা সবাই মিলে যাব, বুঝলে? গাড়ি বলে দিয়েছি। মানে আমার সম্বন্ধ এসেছে আর আমাকে গাড়ি ঠিক করে তারপর জানাচ্ছ? তা কি করে জানাবো? হ্যাঁ, একটা মেয়ের সঙ্গে প্রেম করার ক্ষমতা আছে তোর? হ্যাঁ, কথা বলতে জানিস? তোর কাকার তো ছেলে মেয়ে নেই। আরে ঘোষ বংশ এগিয়ে নিয়ে যেতে হবে তো নাকি? হ্যাঁ, তোর ভরসায় থাকলে এ বাড়িতে আর বংশধর জুটবে না রে। আমি কিচ্ছু শুনতে চাই না। রোববার রেডি হয়ে থাকবি। নইলে তুই বল, তোর কাউকে পছন্দ নাকি? থাকলে তো মিটেই গেল। না, আমি কোত্থেকে পছন্দ করব? আমার কি আর কোনো কাজ নেই? দেখলে তো? হ্যাঁ, দেখলে? আমি জানতাম এরকম হবে। রোববার যাবি, আর কোনো কথা শুনতে চাই না। কি আর বলি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমার আর কি বলার থাকতে পারে। বেরোতে যাওয়ার ঠিক আগে জামা নিয়ে বাবা আর কাকার মধ্যে ধুমধুমার লেগে গেল। বাবা একটা সাদা জামা পরেছিল, কাকা সেটা দেখা মাত্র বলে উঠল, এই তো বুড়োর আসল রং বেরিয়েছে। বুড়ো মানে? তুই বুড়ো কাকে বলছিস? হ্যাঁ, এখানে তুই ছাড়া আর তো কেউ নেই, তোকেই বলছি। এত জামা থাকতে একটা ফ্যাট ফ্যাট সাদা জামা পরে চলে এসেছে, যেন উজালার অ্যাড দিচ্ছে। উজালার অ্যাড দিচ্ছি? আর একটা শুভ কাজে যাচ্ছি, কালো পরে যাব। হ্যাঁ, আর তুই এটা কি জামা পরেছিস? হলুদ রঙের জামা।
মনে হচ্ছে হেগে কালার ম্যাচ করে জামা বানাতে দিয়েছিল। দুজনে মিলে শুরু হলো তুমুল ঝামেলা। মা আর কাকিমা গাড়িতে গিয়ে বসেছিল, আমিও গাড়িতে বসে পড়লাম। মিনিট 10 পরে দুজনে গজরাতে গজরাতে গাড়িতে এসে বসল। পাড়ার গাড়ি ভাড়া করা হয়েছিল। ড্রাইভার বিশুদা বাবা কাকা দুজনকেই ভালো করে চেনে। ভাবলেশীন মুখে গাড়িতে স্টার্ট দিল। জামা বুঝিস তুই? হ্যাঁ, জামা ইয়ার কি জিনিস? হ্যাঁ, তুই জানিস এই সাদা জামার মানে কি? চুপ করবে, নইলে আমরা সবাই নেমে যাব। তুমি আর তোমার ভাই যাবে কেবল মেয়ে দেখতে। মায়ের চিৎকারে কাজ দিল। মা সবসময় চিৎকার করে না, কিন্তু মোক্ষম সময়ে হাঁক পেড়ে সব ঠান্ডা করে দেয়। কাকিমা পান সেজে এনেছিল, সবাইকে পান দিল। গোটা গাড়ি জুড়ে পান চিবানোর শব্দ হতে লাগলো। আমি পান খাই না, চুপ করে বসে রইলাম। বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। কদিন ধরে মা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অনেক বারণ করে অবশেষে হাল ছেড়ে দিয়েছি। যা হবে দেখা যাবে, আর আটকানো সম্ভব হলো না। যখনই মনে হয় এই পাগলের বাড়িতে একটা বাইরের ঘরের মেয়ে এসে কি করে থাকবে, আমার রীতিমতো হৃদকম্প হয়। এ বাড়িতে থাকা সম্ভব নয়। যে কোনো সময় বাবার কাকার ঝামেলা লেগে যায়। যখন ঝামেলা লাগে তখন যে কি হয় তা বাইরের লোকের বোঝার ক্ষমতা নেই। বিশুদাকে ঠিকানা বলে দিচ্ছিল কাকা। গড়িয়া পেরিয়ে আরো ভেতরে গিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড় করালো গাড়ি। নামা মাত্রই দুজন ভদ্রলোক এসে যত্ন করে বাড়ির ভিতর নিয়ে গেল। আমার বিয়ে বলে কথা, টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমার টেনশন হচ্ছে অন্য কারণে। এখানে আবার দুজনে না ঝামেলা শুরু করে দেয়। এদের কোনো বিশ্বাস নেই। একবার তো ঝগড়ার জন্য পরিবারের হাঁড়ি আলাদা হবার সিদ্ধান্ত নিল। দু ঘরে দুরকম রান্না হওয়া শুরু হলো। দিনের শেষে দেখা গেল নামেই হাঁড়ি আলাদা। প্রায়ই কাকিমার রান্না পছন্দ হয় না বলে কাকা আমাদের ঘরে চলে আসে। যা রান্না হয় তাই ও ঘর থেকে আমাদের জন্য কাকিমা নিয়ে আসবে। সব মিলিয়ে বিচ্ছিরি ভজকট পরিস্থিতি। মেয়ের বাবা দেখলাম বেশ ভদ্রলোক। আমার মাইনে কত সে কথা জিজ্ঞেস করলেন না। আমি ভয় পাচ্ছিলাম মাইনে জিজ্ঞেস করবেন নাকি। মেয়ের মামা মামিরাও এসেছে। বেশ কিছুক্ষণ খেজুরে আলাপের পর মেয়ে এলো। দেখে আমি তো অবাক, সেই ক্যাফের ম্যাডাম। ম্যাডামের নাম সিঞ্জিনী। ম্যাডাম অবশ্য আমাকে দেখে না চেনার ভান করলেন। আলাদা করে কথা বলতে গিয়ে খোলসা করলেন নিজে। বাড়িতে না বলে মাঝে মাঝে শহর ঘুরি, বাবা বুঝতে পারলে যেতে দেবে না। কোথায় কোথায় ঘোরেন? কোনো ঠিক নেই। মাঝে মাঝে নর্থে ঘুরি, কলেজ স্ট্রিটেও যাই, কিংবা শপিং মল। এই করি মাঝে মাঝেই। আপনি ডাক্তার দেখালেন? না না, দেখাবো। সেদিনের পর আর সমস্যা হয়নি কিন্তু। যাক, সেদিন যা হাঁচি দিচ্ছিলেন এক একটা। ওর মামিমা এক গাদা মিষ্টি দিয়ে গেলেন, আমি দেখেই আঁতকে উঠলাম। আরে এত কে খাবে? যা পারেন খান, এখানকার মিষ্টি খুব ভালো। আমি যদিও খাচ্ছি না এখন। কেন, ওয়েট কন্ট্রোল করছেন নাকি? হ্যাঁ, বাবার মাথা খারাপ হয়ে গেছে, আমার বিয়ে দিতেই হবে, তাই ওজন বাড়ানো চলবে না। আমি বললাম ঠিক আছে, তাই হবে। আপনার কোনো রিলেশন ছিল আগে? হঠাৎ করে প্রশ্নটা বাণের মতো এলো। সবে একটা রসগোল্লার পেটে আক্রমণ করতে যাচ্ছিলাম, প্রশ্নটা শুনে থমকে গেলাম। না, আমি বরাবরের ক্যাবলা, আমার দ্বারা ওসব হয়নি। আচ্ছা, ভালো। আমার একটা ছিল, আপনি জানতে চাওয়ার আগেই বলে দিলাম। খুবই গভীর সম্পর্ক ছিল, খুব ভালোবাসতাম। তারপর কেটে গেল। ও, তা কেটে গিয়ে কি হলো? শহরেই আছে কোথাও একটা। আমি কি বলবো বুঝতে পারলাম না। এই অস্বস্তিটা কাটাতেই আর একটা মিষ্টি পেটের ভেতর দিয়ে বললাম, ভালোবাসা এরকমভাবে কি ভুলে যাওয়া যায়? মানেই কেটে গেল মানেই ভুলে গেলাম, হয় নাকি? না, হয় না। মনে পড়ে, কষ্ট হয়, কথা বলতেও ইচ্ছে হয়। তারপর শেষের দিকের তিক্ততাগুলো মনে পড়ে। কোনো সম্পর্ক যখন শেষ হয় তখন এত তেতোভাবে শেষ হয় যে তারপরে আর ভালো কিছু মনে পড়ে না। ও আচ্ছা, এই নিয়ে আমি আর কি বলবো বলুন। সম্পর্ক নিয়ে আমার অভিজ্ঞতা শূন্য। সম্পর্ক বলতে আপনি কি বোঝেন? কিছুই বুঝি না। আমি এই বিষয়ে একেবারে কাঁচা, সেভাবে কিছুতে কখনো জড়াইনি। এটা হতে পারে? এত বড় ছেলে আপনি, এতদিনে কোনো মেয়ের সঙ্গে কথা হয়নি?
না, সত্যি হয়নি। আসলে বাড়ি সামলে হয়ে ওঠেনি আর কি। অফিসে একটা মেয়ে আছে, মাঝে মাঝে কথাও বলে, কিন্তু সেরকম কিছুই হয়নি। ও, তাহলে সেই মেয়েটাকে প্রপোজ করেননি কেন? প্রেম হওয়ার মতো কিছু হয়নি বলেই করা হয়নি। এমনি কথা হতো, সে মেয়েরও প্রেম আছে হয়তো, আমি ঠিক তেমন জানি না। আপনার ফিলিংস আছে? আমার ফিলিং? না, বললাম না, ভাবিনি কখনো। ভেবে দেখবেন তো, তেমন হলে বলে দেবেন। পেটে কোনো কথা রাখা ভালো নয়। আরে না না, ধুস, সেরকম ফিলিংস কোনোদিন তৈরি হয়নি। একটু আধটু কথা হওয়া অবধি থেকে গেছে। আচ্ছা, এই যে একটু আধটু কথা হওয়াকে আপনি মেনশন করে দিলেন একটা মেয়ে আছে অফিসে বলে, সেটাকে আপনার সিরিয়াস কিছু বলে মনে হচ্ছে না কেন? আমি মাথা চুলকালাম, বলে বিপদ হলো তো। ভেবে নিয়ে বললাম, আরে আপনি ভাবছেন কিছু আছে, কিন্তু সত্যি কিছু নেই। হতে পারে আপনি ভয় মেয়েটাকে বলতে পারছেন না। না না, কাউকে দেখা আর কারোর সঙ্গে রিলেশনে থাকার মধ্যে তো একটা ডিফারেন্স আছে, তাই না? আছে। আপনি কি এই বাড়িতে আসাটা নিয়ে সিরিয়াস ছিলেন? বিয়ের কথা ভাববেন, নাকি আমার একটা রিলেশন ছিল বলে কাটিয়ে দেবেন? আপনি চাইলে আমি রাজি, রিলেশন নিয়ে আমি ভাবি না। সে কি, এত তাড়াতাড়ি রাজি কেন? অরাজি হব কেন? তাছাড়া আমার সেই অথরিটি আছে নাকি একটা মেয়েকে নাকচ করে দেওয়ার মতো? আমি কে? আপনিও তো আমাকে নাকচ করতে পারেন। আপনি দারুণ কথা বলেন, কিন্তু আমি বিশ্বাসই করি না আপনি আগে কোনো রিলেশনে ছিলেন না। মাইরি বলছি, আমার অত ক্ষমতা নেই বাবা। ক্ষমতা লাগে নাকি রিলেশনে থাকতে? হ্যাঁ, তা লাগে বই কি। আপনাকে কেন জানি না আমার পছন্দ হচ্ছে। দেখুন আবার আপনার বাড়ির লোকের আমাকে ভালো লাগে নাকি। যদিও আমরা পরস্পরের সম্পর্কে কিছুই জানি না, অ্যারেঞ্জড ম্যারেজ জিনিসটা বড্ড স্কেয়ারি। আরে আমার তো বিয়ে জিনিসটাই স্কেয়ারি লাগে। তা যা বলেছেন। সিঞ্জিনীদের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই কাকা আমাকে ধরে বসলো। কিরে, মেয়ে পছন্দ হয়েছে? ও বলবে কেন, আমরা বলবো। কেন ও বলবে না? হ্যাঁ, তুমি বিয়ে করবে? যে বিয়ে করবে তাকে বলতে দাও। আরে ভালোই তো, ঠিকই আছে। কি কথা বললি রে তোরা? সেসব বলে নাকি? কেন? এর মধ্যে কি এমন হাতে গোড়া বলে ফেলেছিস যে আমাদের বলাই যাবে না? বৌদি, তুমিও না তেমন এগুলো জিজ্ঞেস করে না। তুমি শুধু জিজ্ঞেস করো মেয়ে পছন্দ হয়েছে নাকি। আরে আমার কথা ছাড়ো তো, মেয়েকেও তো বলতে হবে। কেন মেয়ে বলবে না কেন? তোর কি কনফিডেন্স নেই নাকি? হ্যাঁ, আরে আমার ছেলে হয়ে তোর এত কনফিডেন্সের অভাব কেন বলতো? কেন? তবে আমার ভালোই লেগেছে। বাবা মা তো খুবই ভালো। হ্যাঁ গো, আমারও ভালো লেগেছে। তবে এই জেনারেশনের ছেলে মেয়েরা এখন একরকম লাগবে, পরে আবার আর একরকম লাগবে। আমি দেখেছি জানো, এরা এত সুন্দর ভদ্রভাবে ঘুরে বেড়ায় বাবা মার সামনে, পেছনে গেলেই এদের আর চেনা যায় না। এই যে আমাদের ছেলেটাকেই দেখো। আরে আমি আবার কি করলাম? ও অনেক কিছু করিস, আমাদের সামনে ওই ভিজে বেড়ালটি হয়ে থাকিস। বাড়িতে সারাক্ষণ যা ঝগড়া হচ্ছে, বাঘ হবার কি সুযোগ আছে? ভিজে বিড়াল হয়েই থাকতে হয়। ঝগড়া হচ্ছে মানে? কে ঝগড়া করছে? এই, তুই কি আমাকে বলছিস নাকি? আমাকে? আমি কিছুই বলছি না, ভিজে বেড়াল হওয়া ছাড়া গতি নেই, সেটাই বলতে চাইছি। যা বলেছিস, তোর বাবা সারাক্ষণ চিৎকার করছে। সত্যি তো, কি আর করা যায়? তাহলে তাহলে আলাদা হয়ে যাবি বিয়ের পর? আরে বাবা, সেসব কখন বললাম আমি? ও সব আমি দুঃস্বপ্নেও ভাবি না। দেখা যাক, আজকের দিনটা দেখি মেয়েদের বাড়ি থেকে কি বলে জানতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। আমাদের একটা উত্তর তো তৈরি রাখতে হবে। তুই বল, তুই রাজি? রাজি। ওমা, সে কি কথা? তুই আর মেয়ে দেখবি না? না 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 না, ওটা ঠিক না। একটাই দেখা উচিত। গুড ডিসিশন, তুই জানিয়ে দিবি। ঠিক আছে, আমি বাড়ি ফিরেই জানিয়ে দেবো। আমি আর কিছু বললাম না। সিঞ্জিনীকে আমার ভালোই লেগেছিল। ঝকঝকে মেয়ে, স্পষ্ট কথা বলে। সম্পর্ক আগে কার কি ছিল তা নিয়ে বেশি ভাবার কোনো মানেই হয় না। দুপুরে ওদের বাড়িতে পেট ঠেসে খাওয়া হয়েছিল। বাড়ি ফিরে সবাই একটু গড়িয়ে নিলাম। আমি ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে দেখি বৃষ্টি নেমেছে, আর কাকা সেখানে গম্ভীর মুখে বসে আছে। কি হলো, আবার বাবার সঙ্গে ঝগড়া শুরু করেছো নাকি?
না না, ও বাড়ি থেকে ফোন করেছিল। তা কি বললো? ওরা নাকি বিয়েটা নিয়ে এগোতে চায় না, মেয়েই না করে দিয়েছে। ও, তা তুমি মন খারাপ করছো কেন? আমি বুঝলাম না, তখন তো ঠিক করে আদর আপ্যায়ন করলো, কথাবার্তা শুনেই পজিটিভ মনে হলো, তাহলে আবার কি হলো বলতো? আমারও খারাপ লাগছিল, কিন্তু সেটা কাকাকে বুঝতে দিলাম না। বুঝলে কাকার আরও মন খারাপ হবে। ও হতেই পারে, এসব নিয়ে ভেবো না, প্রাইমারি স্টেজে ভেঙে যাওয়াই ভালো। আরে শোন শোন শোন, কষ্ট পাস না, কষ্ট পাস না। থুস, কি যে বলো, আমি কি বিয়ে নিয়ে ভাবি নাকি? তোমরা বলেছিলে বলে গিয়েছিলাম। আরে এসব নিয়ে আর কিছু ভাবতে হবে না। কাকা আর কিছু বলল না। সন্ধ্যের মধ্যে গোটা বাড়িতে সবাই গম্ভীর হয়ে গেল। বাবা অবধি কাকার সঙ্গে ঝগড়া করলো না। সবাই একটাই কথা বলে গেল, হলোটা কি? সব তো ঠিকই মনে হচ্ছিল। চাকরিটা এমন একটা ব্যাপার যা সব বলিয়ে দেয়। এই জন্যই বোধহয় লোকে চাকরি করে। সোমবার অফিস যেতেই এমন কাজের চাপ পড়ল, ঠিক করে মাথা তুলতেই সন্ধে 7টা। অফিসের শেষে বেরিয়ে দেখলাম অজানা নাম্বার থেকে 4টে মিসড কল। কাজের সময় আমার ফোন সাইলেন্ট মোডে থাকে বলেই বুঝতে পারিনি। কল ব্যাক করতে ও প্রান্ত থেকে মহিলা কণ্ঠ ফোন ধরে বলল, আমি সিঞ্জিনি বলছি। ও আসলে আমি অফিসের কাজে একটু ব্যস্ত ছিলাম তো ফোনটা দেখা হয়নি। বলুন। আপনি কি আমার উপরে রেগে আছেন? না না, রাগ করার কিছু নেই, এটা তো হতেই পারে, রাখবো কেন? সত্যি রাগেননি? ওকে। ফোনটা কেটে গেল। আমি অবাক, এ আবার কি? মেট্রোতে ভালোই ভিড় ছিল। কোনো মতে অস্তিত্ব রক্ষা করতে করতে বাড়ি ফিরে দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ, আপনার টিপিটা ভালো। সিনজিনি। মাথা চুলকালাম, এরকম করছে কেন? বিয়ে ক্যান্সেল করে দিল, এখন কথা বলছে নিজে থেকেই। আমি শুধু উত্তর দিলাম, ধন্যবাদ। আমার টিপিটা কেমন বললেন না? আমি ডিপি দেখলাম, ওর ছবি দেওয়া নয়, কঠিন একটা ইংরেজি কোট দেওয়া। লিখলাম, ভালোই তো। কার লেখা বলুন তো? জানি না। এসব কারণেই ক্যান্সেল করেছি। এটা খুব বিখ্যাত একজন নভেলিস্টের নোভেলের লাইন। আমি জানতাম আপনি নাম শুনবেন না। কালচার লেভেলটা ম্যাচ করা তো দরকার নাকি? এবার আমি অপমানিত হলাম। এসব কি? কালচার লেভেল মানেটা কি? হাজুব মেয়ে তো। আমি আর কোনো উত্তর দিলাম না। মুখ কালো দেখে মা জিজ্ঞেস করলো, কি রে, অফিসে সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে আমার গোমরা হয়ে আছিস কেন? ও কিছু না, এমনি। মুড়ি খাবি? মাখবো? হ্যাঁ মাখো, একটু বেশি করে চানাচুর দিও। ফ্রেশ ট্রেশ হয়ে খাটে মুড়ি নিয়ে বসলাম। আবার মেসেজ করেছে সিনজিনি। বিজি? এই অফিস থেকে এলাম। এত দেরি হয়? হ্যাঁ, প্রাইভেট তো। ক্যান্সেল করার এটাও একটা কারণ। উফ, এ তো মহাজালা হলো। এবার লিখলাম, আর কি কি কারণ আছে একেবারে লিখে দিলে ভালো হয়। এভাবে একটার পর একটা কারণ তুলে ধরাটা কেমন লাগছে না? সিনজিনি মেসেজ সিন করে চুপ করে গেল। আমি ফোন রাখলাম। মেয়েদের বোঝা আমার কম্য নয়, আমি কোনোদিন বুঝতেও যাইনি। এসব যাদের বোঝার তারা বুঝুকে, আমার বুঝে কাজ নেই। বড় রোববার বিরাটি যাব, সময় রাখবি, একটা সম্বন্ধের খবর আছে। আরে এগুলো এখন থাক না বাবা, পরে দেখা যাবে। থাকবে? আচ্ছা থাক। বাবা চুপ করে গেল। আর আমি অবাক। আমার বাবা এত তাড়াতাড়ি কোনো ব্যাপারে হাল ছেড়ে দেয় না। আমার মনের অবস্থাটা কি বুঝতে পারলো? সারাক্ষণ চিৎকার করা, ঝগড়া করে যাওয়া লোকটা আর একটাও কথা বলল না। হতে পারে পরের রবিবারের মেয়ে দেখতে যাবার প্ল্যানটা আমার মন ভালো করার জন্যই করেছিল। সেটাই আমি না করে দিলাম বলেই আর কিছু বলল না। কিছুক্ষণ পর কাকা এসে আমার পাশে বসলো। ওরা বলল মেয়েটাই নাকি না করে দিয়েছে। কিছু ব্যাপার আছে হয়তো। ঠিক আছে, ছাড়ো না, এটা তো হতেই পারে। না না, তোর পছন্দ হয়েছিল বলে খারাপ লাগার একটা ব্যাপার থেকেই যায়। আরে ঠিক আছে, কিচ্ছু হয়নি, ভেবো না তো এসব নিয়ে। খুব চাপ বল অফিসে? আর বলো না, ভীষণ। আরও কিছুক্ষণ উসখুস করে কাকা উঠে চলে গেল। গোটা বাড়ির মুডটাই যেন ডাউন হয়ে গেল। আধ ঘন্টা পর সিনজিনি আবার মেসেজ করলো। লিখেছে, কাল একটু দেখা করতে পারবেন? আপনাকে কিছু বলার আছে। এবার আমি চিন্তায় পড়লাম। বাড়ি থেকে মেয়ে দেখা হয়েছে, মেয়ে আমাকে না করে দিয়েছে, অফিসিয়ালি বিয়েটা কেটেও গেছে। এবার বাড়িতে না বলে দেখা করব?
সেটা কি ঠিক হবে? অ্যারেঞ্জ ম্যারেজের একটা রুল বুক থাকলে ভালো হতো, যেখানে এভাবে লেখা থাকবে, একবার না করিয়া দিবার পর নারী ও পুরুষ আর দেখা করিতে পারিবে না। কিন্তু কোনো রুল বুক নেই। বাড়িতে কাউকে বলতেও চাইছি না, বললেই আবার সবার মধ্যে অকারণ টেনশন শুরু হয়ে যাবে। তাছাড়া একবার দেখা করলে কী বা হয়? ওই ক্যাফেটাতেই দেখা করা যেতেই পারে, যেন আচমকা দেখা হয়ে গেছে, তাহলেই কারোর আর কিছু বলার থাকবে না, আর কোনো ঝামেলাও থাকবে না। সেটাই রিপ্লাই করে দিলাম। আগের দিনের সেই ক্যাফেটা, আগামীকাল বিকেল 5টা। ওকে। অফিস থেকে 5টায় বেরোবো বলে দিয়েছিলাম। ক্যাফেতে পৌঁছে দেখি সিঞ্চিনি আগে থেকেই বসে আছে। বেশি জ্বালিয়ে ফেললাম? না না, ঠিক আছে, বলুন কি বলবেন। কফি বলে নি আগে? হ্যাঁ হ্যাঁ, বলুন। সিঞ্চিনি দুজনের জন্য কফি বলে দিল। আপনি হয়তো ভাবতে পারেন আমি এরকম whimsically বিহেভ করছি কেন, একবার না বলে দেওয়ার পরে আবার দেখা করতেই বা চাইছি কেন। আমি কিছুই ভাবছি না। প্রথম দিন ক্যান্সেল আপনি করতেই পারেন, সারা জীবন থাকার ব্যাপার। কোনো কিছুতে আনকমফোর্টেবল ফিল করলে সেটা নিয়ে আর না এগোনোই ভালো। সিঞ্জিনি চারিদিক দেখে নিল। ক্যাফেটা এখনো ফাঁকাই আছে। বহু দূরে একজোড়া কপত কপতি বসে প্রেম করছে। ওরা আমাদের কথা শুনবে এরকম কোনো ব্যাপার নেই। নিশ্চিন্ত হয়ে সিঞ্জিনি আমার দিকে তাকাল। আমার কাল মনে হয়েছে এই বিয়েটা হলে আপনাকে ঠকানো হবে। আপনার লাইফে কোনো রিলেশন ছিল না, এই ব্যাপারে আপনি ফ্রেশার। অন্যদিকে আমি এখনো এক্সের ব্যাপারটা পুরোপুরি কাটিয়ে উঠতেই পারিনি। হয়তো বা দেখা হলে দোলাচলে চলে যাব। এখানে আপনার বিষয়ে আমি কোনো রকম আনকমফোর্টেবল ফিল করিনি। ব্যাপারটা পুরোপুরি আমার ব্যাপার। তারপর কাল বাবাকে বলে দিলাম না বলে দিতে। পরে আবার মনে হলো বড্ড তাড়াতাড়ি না বলে দিয়েছি, ঠিক করিনি। তখন মনে হলো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করি। তাহলে আপনি কি ব্যাপারটা রিকনসিডার করতে চাইছেন? জানি না, কনফিউজড। আপনি ভালো মানুষ, আমি আপনাকে যন্ত্রণা দেবে মনে হলো। কফি এসে গিয়েছিল, চুমুক দিয়েই মুখ কুঁচকালাম। চিনি না দিয়ে খেলেন? তেতো লাগছে? হ্যাঁ, তেতো। উফ, দেখে খাবেন তো। দাঁড়ান। একটা চিনির শেষে খুলে কফিতে ঢেলে দিয়ে বলল, এবার খান। কি যে করেন। এটা মাঝে মাঝেই করি, আমার আবার তেতো পোষায় না। সুগার হলে যে কি করব। সুগার হবেই বা কেন? অফিসে স্ট্রেস তো থাকেই, ওই থেকেই তো সুগার হয়। চলাফেরা করবেন, মাঝে মাঝে ফ্রি হ্যান্ড করবেন, ঠিক হয়ে যাবেন। আচ্ছা, করব। আপনি কি করবেন তবে? জানি না। আপনাদের বাড়িতে না বলার পর থেকেই মন খারাপ লাগছে। আপনাদের ফ্যামিলিটা ভীষণ লাভিং আর কেয়ারিং, একদম বাংলা সিরিয়ালের আদর্শ 51বর্তী পরিবারের মতো। একদমই ভুল ধারণা। সকাল থেকে বাবার কাকার ঝগড়ায় বাড়িতে কাক চিল অবধি বসতে পারে না। আপনার কোনো ধারণাই নেই আমাদের বাড়ি সম্পর্কে। বলেন কি, ওরা ঝগড়া করেন? হ্যাঁ, খুবই ঝঞ্ঝাটের পরিবার একেবারে। আমি তো এই নিয়েই সারাক্ষণ চিন্তায় থাকি। বিয়ের পরে আমাদের বাড়িতে একটা বাইরে থেকে আসা মেয়ে যে কি করে সামলাবে, পাগল হয়ে যাবে। পাগল কেন হবে? আপনি তো অনেস্ট মানুষ, কোনো কিছু দেখনদারি নেই, সবই বলে দেন। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আপনাকে তো আমি বললামই, সারা জীবন থাকার ব্যাপার, অকারণ লুকোনোর তো কোনো কারণ নেই। সিঞ্জিনি কফিতে চুমুক দিল। খুব কম ভলিউমে একটা গান চলছে। মন দিয়ে গানটা শুনতে শুনতে কফি খাচ্ছি। সিঞ্জিনি নীরবতা ভঙ্গ করে বলে উঠল, আমি অদ্ভুত টাইপের একটা মেয়ে, জানেন তো। আমার মেমোরি সহজে ডিলিট হয় না। সম্পর্কটা শেষ হয়ে গেছে, তবু ওই মেমোরিটা মনের মধ্যে থেকে গেছে। কষ্ট পাই, মুভ অন করতে পারি না। আবার মনে হচ্ছে আপনাকে ওভাবে না বলাটাও অত্যন্ত অসভ্যতা হয়ে গেছে। আমার কি হবে বলুন তো? আপনি কি আর একটু ভাবতে চাইছেন? দেখুন, সেটা কিন্তু অসম্ভব নয়। আমি চুমু খেয়েছিলাম, হাতও ধরেছিলাম। আপনার সমস্যা হবে না? তখন তো আমি ছিলাম না, সমস্যা কোথায়? জানি না, ভীষণ টানা পড়েন। একদিন তো আমাকে বিয়ে করতেই হবে। কি করে কি করব জানি না। এতে টানা পোড়েনের কি আছে? আমার তো এটাই সমস্যা, আমি ভাবি বেশি, সারাদিন ধরে ভেবেই যাই। আপনারা চলে গেলেন, আমি প্রথমে কিছু না ভেবেই বলে দিলাম না করে দাও। তারপর কষ্ট শুরু হলো। মনে হলো যার জন্য এসব করছি সে তো দিব্যি মুভ অন করে গেছে, আমি কেন মুভ অন করতে পারবো না? আমার কি সমস্যা? আমি একটা কথা বলি, ভাবা ছেড়ে দিন, সব সমস্যার সমাধান এমনিই হয়ে যাবে। ওটাই তো আমি সারাদিন ধরে ভাবতে পারি। আমাকে একটা টেবিল আর চেয়ার দেবেন, আমি টেবিলের ওপর হাত রেখে আকাশ কুসুম ভাবতে শুরু করে দেবো।
আমি লিজেন্ড, আমি মহান। তা এক্সের সঙ্গে যোগাযোগ রাখেন? মাঝে মাঝে প্রোফাইল দেখি। লাস্ট কবে প্রোফাইল দেখেছেন? কাল দেখেছি, দিব্যি আছে জিএফ নিয়ে। শুধু ভাবি কি করে পারে, আমার কথা মনে পড়ে না। এ কি রে? এক একজন এক এক রকম, আপনি এসব নিয়ে বেশি ভাববেন না। আপনি একটা টুকটুকে গ্রামের মেয়ে এনে বিয়ে করে ফেলবেন বলুন, যে বেশি ভাববে না, আমার মতো কমপ্লিকেটেড হবে না, যে জীবনেও কারোর সঙ্গে প্রেম করেনি, এরকম কাউকেই তো আপনি খুঁজছেন, তাই না? আমি সেভাবে কাউকে খুঁজিনি কখনো। বাবা মায়ের মনে হয়েছে আমার বিয়ে দেওয়া দরকার, সেই হিসেবে খোঁজা শুরু করেছে। আমার অবশ্যই বিয়ের খুব একটা ইচ্ছে ছিল না, সময় কোথায় সংসার করার, সারাদিন তো অফিস করেই চলে যাচ্ছে। এরপরেও কিন্তু অনেকে সংসার করছে। তা করছে, তবে আমাদের বাড়িতে সময় কেটে যায়, যা পাগলের বাড়ি। আমি অনেক স্বপ্ন দেখেছি এককালে, চাকরি করব, সংসার সামলাবো, কত কিছু ভেবেছি। শেষমেশ কি হলো দেখুন, ওভারথিঙ্ক করে যাই শুধু, আর কিছু না। আপনি কি জানেন আপনি ওভারথিঙ্ক করা নিয়ে ওভারথিঙ্ক করছেন? যা বলেছেন, আমি একটা জাতা। কফি শেষ হয়ে গিয়েছিল, সিঞ্জিনি ঘড়ি দেখল। আপনার অনেকটা সময় নষ্ট করে দিলাম, তাই না? না না, কিছুই নষ্ট হয়নি। আপনি কি এত রাতে একা ফিরবেন? এত রাত কোথায়, সন্ধে তো। কলকাতায় এটা কোনো ব্যাপার না। চলুন আপনাকে মেট্রোতে তুলে দিয়ে আসি। যাবেন? টায়ার্ড লাগছে না তো? না, চলুন। বিল মিটিয়ে দুজনে বেরোলাম। মেট্রো স্টেশন অবধি হাঁটতে শুরু করলাম। তবে কি বলুন তো, মেয়েদের জন্য দিন রাত কোনোটাই সেফ নয়। কখন যে কি থেকে কি হয়ে যায় কেউ জানে না। হ্যাঁ জানি সেটা, ওই জন্যই তো বললাম রাত হয়ে গেছে, চলুন আজ আপনার সঙ্গে ঘুরে আসি। ধুস, অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে এলেন, এখন আবার আমার সঙ্গে যাবেন সাউথে? কাল আবার অফিস আছে তো। তা আছে, তবে এমন কিছু ক্লান্ত হব না, চলুন। কিরে, এত রাত হলো কি করে? অফিসেই থেকে যেতে পারতিস তো। দেরি, মানে অডিট চলছে তো, সে অনেক কাজ, অত তুমি বুঝবে না। কেউ কিছু বুঝবে না, কেউ বুঝবে না, তুই একাই বুঝবি। অফিসে বলবি এত রাত হলে আমি অফিসে গিয়ে এবার ঝামেলা করে দিয়ে আসবো। লোকের লাইফ বলে কিছু নেই, হ্যাঁ, সারাদিন অফিসে থাকবে। আরে আজও আমি জায়গা হয়েছে মায়েরি। আমি শিগগির নিজের ঘরে ব্যাগটা রেখে বাথরুমে সেঁধিয়ে গেলাম। বাবার সামনে বেশিক্ষণ মিথ্যে কথা বলার অভ্যেস আমার নেই। রাত 10টা নাগাদ মেসেজ করলো সিঞ্জিনি। কি খবর? ঠিকঠাক পৌঁছেছেন? হ্যাঁ, আপনি কি করছেন? আর কি, সিরিয়াল দেখছি। বাড়িতে সবাই এই সময় সিরিয়াল দেখে, আমিও দেখছি। সিঞ্জিনি একটা হাসি স্মাইলি পাঠালো। আমি কি লিখবো বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, ফোন করছিস কেন? হ্যাঁ, ফোন রাখ রাখ রাখ, ফোন রাখ। এই ফোন আসার পর একটা নতুন ব্যায়ামও হয়েছে। সারাক্ষণ মুখের ওপর ফোন রেখে টাইপ করে যাচ্ছে, যেন কত কাজ। তড়িঘড়ি ফোন রেখে দিলাম। তুমি বুঝবে কি করে? তোমার কি সে বোঝার ক্ষমতা আছে নাকি? তুমি হলে পুরনো যুগের মানুষ, এসব ফোনে কি কি কাজ হয় তা তোমার ধারণার মধ্যেই নেই। আমার ধারণা করেও লাভ নেই, অফিস থেকে ফিরতে রাত হচ্ছে। কত কাজ করা এরা। আরে আমরাও তো অফিস করেছি নাকি? 5টার বেশি কেউ আটকে রাখতে পেরেছিল? হ্যাঁ, তুমি সরকারি চাকরি করতে, 2টোর সময় বেরিয়ে ময়দানে হাওয়া খেতে, তোমার সঙ্গে এই জেনারেশনকে মেলালে চলে? 2টোয় বেরিয়ে যেতাম। এই প্রমাণ কর, প্রমাণ কর তুই। আজ তোর একদিন কি আমার একদিন? প্রমাণ করার কি আছে? কতবার হয়েছে আমি অফিস থেকে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করতে গিয়ে শুনছি, এই তো বাবু একটু আগে বেরিয়ে গেল, পরে তুমিই বলেছো ময়দানে গেছিলে। রে গর্ধব, ওটা অফিসের কাছেই যেতাম। অফিসের কাছে ময়দান? হ্যাঁ মাইরি, ইয়ার কি মারার আর জায়গা পাচ্ছ না নাকি? তুই কি করে বুঝবি? হ্যাঁ, তোর সে বোঝার ক্ষমতা আছে? তার আগে বল, পরের রবিবার ওই সম্বন্ধটা দেখতে যাওয়া হবে না তো বলে দিলাম। ওরা জিজ্ঞেস করছে তার পরের রবিবার কি যাবি নাকি, কি বলবো? কি করবি? আরে এখন না, কটা দিন থাক না। কেন কটা দিন থাকবে কেন? যাদের বাড়ি গেছিলাম তাদের কোনো সমস্যা হয়েছে, বারণ করে দিয়েছে। আর তার জন্য তুই মন খারাপ করে থাকবি কেন? বিয়ে করবি না নাকি?
দেখাশোনা করা বিয়েতে এসব হয়, কত বাতিল হয়, কত হিসেব হয়, লাখ কথার পরে বিয়ে হয়। না, এভাবে না করে যদি তুই প্রেম করে বিয়ে করতিস তখন দেখা যেত। ভজা প্রেম করে বিয়ে করবে? তাহলেই হয়েছে। কেন প্রেম করে বিয়ে করতে পারবে না কেন? না না, ও ভজা প্রেম করার ছেলেই না। ও হলো নিঃসঙ্গ সম্রাটের মতো, একা একা বসে বীণা বাজাবে। প্রেম করে বিয়ে করার ছেলে ও না। আমার ছেলে প্রেম করেই বিয়ে করবে। শোন শোন ভজা, শোন, তুই অ্যারেঞ্জ ম্যারেজ করবি না, প্রেম করে বিয়ে করবি, ঠিক আছে? কেমন কথা? ও অফিস করবে না, প্রেম করে বেড়াবে? অফিসও করবে, প্রেমও করবে, প্রেমও করবে। এই শোন, প্রেম কি এমন হাতি ঘোড়া জিনিস না যে করা যায় না? আমার ছেলে পারবে না এমন কোনো জিনিস হয় নাকি? মেসেজ করেছে সিঞ্জিনি পরপর। আমি তড়িঘড়ি উঠে বললাম, আমি আসছি। আরে আবার কি করতে যাবি? আসছি, অফিসের ফোন আসছে। এক অফিস হয়েছে, আরে হাক দে মুততে দেবে না? এরকম অফিস আমি দেখিনি বাইরে। ঘরে এসে দেখি সিঞ্জিনি মেসেজ করেছে। হ্যালো, হাই হাই, কোথায় গেলেন? হ্যালো, আছেন? আর কি, ওদের সঙ্গে বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম, দেখে বাবা বকলো। হাসতে হাসতে গড়িয়ে পড়ার স্মাইলি দিয়ে সিঞ্জিনি লিখল, আপনাকে সবাই ছোট বাচ্চার মতো ট্রিট করে নাকি? হ্যাঁ ওই রকমই। কখন যে বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় কেউ বলতে পারে না। বেশ মজার বাড়ি তো। এই, আপনি ঝগড়া করেন? না, আমি সুযোগই পাই না। সারাক্ষণ বড়রা ঝগড়া করছে, আমি আর কি করে সুযোগ পাবো বলুন? আমার এক্স না খুব ঝগড়া করতো। উফ, সে কি ঝগড়া! সারা দিন ওয়েব সিরিজের মতো আমাদের মধ্যে মার মার কাট কাট চলছে। আচ্ছা, আপনি ওর সঙ্গে একবার দেখা করতে পারেন তো? তবে কি হবে দেখা করে? সব শেষ হয়ে গেছে তো, সুন্দর মুভ অন করে গেছে। তাহলে আপনিও একইভাবে মুভ অন করে যান। ওই যে বললাম, আমার মেমোরি ফরম্যাট হয় না, আমি শুধু যন্ত্রণায় জ্বলতে থাকি। কি হবে আমার কে জানে। এখন কি করবেন তবে? জানি না। এই খেতে আয়, খেতে আয়। আচ্ছা, মা খেতে ডাকছে, পরে কথা বলি। ওকে। মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। সিঞ্জিনি আসবে। আজ ঠিক হয়েছে দুজনে কলেজ স্ট্রিটে হাঁটব। সিঞ্জিনির কিছু বই কেনার ইচ্ছে আছে। অফিসে ছুটি নিয়েছি, বাড়িতে জানে না। জানলে যে কি হতে পারে ভাবতেও পারছি না। খানিক পরে সিঞ্জিনি এলো। সিঞ্জিনি আজ শাড়ি পরে এসেছে। আমাকে দেখে হাত নাড়ল। আরে কি ব্যাপার, শাড়ি? ইচ্ছে হলো, খেয়ে আসেনি, খেতে হবে। হ্যাঁ ঠিক আছে, অনেক রেস্তোরাঁই তো আছে, চলুন। সারা রাত ঘুমাইনি জানেন, ভাবছিলাম আপনাকে ফোন করব, তারপর মনে হলো না থাক, ফোন করে আপনাকে জাগিয়ে লাভ নেই। আমার মাঝে মাঝেই ঘুম আসে না, আজে বাজে কথা ভাবতে থাকি সারাদিন ধরে। আপনাকে আর বিরক্ত করে কি হবে? সেরকম এমার্জেন্সি হলে ফোন করতে পারেন। সেরকম কিছু না, ওই মাঝে মাঝে কষ্ট হয়। সম্পর্ক থেকে বেরোনো বড় কঠিন কাজ। আসলে শুধু সম্পর্ক না তো, বন্ধুত্বটাও একটা ব্যাপার। অ্যাটাচমেন্ট ছিল, সেসব চলে যাওয়া। তাহলে বলছেন বন্ধুত্ব সম্পর্কের থেকে ভালো? আমার মনে হয় ভালো, বন্ধুত্বটা থেকে যায়। একটা জায়গায় এসে সম্পর্ক ঠিক ভেঙে যায়। যারা বলে সম্পর্ক নেই বন্ধুত্ব আছে, তারা বাবা মহান, কি করে পারেন জানি না। মেডিকেল কলেজের ভেতরের রাস্তা দিয়ে হাঁটছি। এটা পেরোলেই ওপারে কলেজ স্ট্রিট। সিঞ্জিনি শাড়ি পরেছে বলে অনেকেই ওকে দেখছে। শুধু শাড়ি পরেনি, একটু সেজেওছে। দিব্যি দেখতে লাগছে ওকে। আচ্ছা, আমার মতো ক্যালানের সঙ্গে হাঁটছে বলেই কি লোকে হ্যাটা দিতে চাইছে? আমি বেশি দেখলাম না আর। লোকে কি বলছে ভেবে তো লাভ নেই। আচ্ছা, কি বই কিনবেন? সেরকম ভেবে কিছু আসেনি, যাব বই ঘেঁটে দেখব। আমার বই দেখতে হেভি লাগে। এখনো বই পড়ার অভ্যেসটাই আমাকে বাঁচিয়ে রেখেছে আসলে। মাঝরাতে বই পড়তে শুরু করি, সকাল হয়ে যায়। বই না থাকলে যে কি হতো। সে কি, আপনি বইও পড়েন? কাউকে তো আজকাল আর বই পড়তে দেখি না। আপনি যে পড়েন এটাই অনেক। না, পড়ি, এখনো পড়ি। খুব ভালো, আমিও পড়ি। গল্পের বই পড়ে ঘুমোতাম ছোটবেলায়, যদিও এখন সে অভ্যেস গেছে। হাঁটতে হাঁটতে পুটিরামের সামনে চলে এসেছিলাম আমরা। সিঞ্জিনি বলল, চলুন একটু কচুরি খাই। চলুন। কচুরি খাওয়া হলো।
সিঞ্জিনি চোখ বন্ধ করে খেতে লাগলো। কি যে ভালো লাগে। ওজন বাড়ে যদিও, ডায়েটের 12টা বেজে যায়, তবু এই কচুরির জবাব নেই। আবার পেলে আবার খাবো। নিশ্চয়ই খাবেন, কোনো সমস্যা নেই। কলেজ স্ট্রিটে সবই দোকানগুলো খুলছে। টাকা মিটিয়ে বই দেখতে শুরু করলাম দুজনে। সিঞ্জিনি বেশ কয়েকটা বই কিনল, আমিও কিনলাম। ব্যাগ ট্যাগ নিয়ে কফি হাউসের দোতলায় গিয়ে বসলাম। সিঞ্জিনির চোখে মুখে উত্তেজনা। কি ভালো লাগছে। কতদিন পর আজ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। কি খাবেন? এখানে কিছু খাবো না, অন্য কোথাও খাবো। এখানে একটু বসি। সে কি, কিছু খাবেন না? অর্ডার নিতে এলে কি বলবো? চা বলে দেবো, আর কিছু না। বেশ, তাই হোক। আপনি আর মেয়ে দেখলেন? না, আর দেখিনি। অফিসের খুব চাপ তো। চাপ তো বটেই, কিন্তু বিয়েও তো করতে হবে। তা করতে হবে, বাড়ি থেকে চাপ আছে। চাপ আমার বাড়িতেও আছে, কাটিয়ে যাচ্ছি। জানি না কদিন কাটাতে পারবো। পাস্ট রিলেশনের চাপ সামলে উঠতে পারছি না, আর এদিকে। এখনো পারেননি বলছেন? আমার কিন্তু মনে হচ্ছে পেরেছেন। কিভাবে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে, কনফার্ম নই এখনো। সত্যি কি পারেননি? যদি হঠাৎ সামনে চলে আসে, কি করব তখন? কি করবেন? কথা বলবেন। সম্পর্কটা থেকে তো বেরিয়ে গেছেন, এটা নিয়ে এত ভাবার কি আছে? ভাববো না বলছেন? হ্যাঁ বলছি, ভাববেন না। বেশ, তাহলে কফি খাবো, চা থাক। থাক তবে। বইয়ের ব্যাগগুলো ভারী লাগছিল কফি হাউস থেকে বেরিয়ে। সিঞ্জিনি বলল, ব্যাগগুলো কোথাও একটা রাখলে ভালো হয়। চলুন, আপনাদের বাড়িতেই রেখে দিয়ে আসি। আরে বাড়িতে ঢপ মেরে এসেছি তো, এখন গেলে ঝামেলা হবে। বলবেন আমি অফিসে হঠাৎ এসে পড়েছি। আমি মাথা চুল করলাম। কি সাংঘাতিক প্রস্তাব! না বললে ভাববে নিতে চাইছি না। আর কিছু না ভেবে মনে মনে ধুত্তর বলে বললাম, আচ্ছা চলুন তবে। দেখে নেব তোকে। না 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 না, এভাবে চলতে পারে না, এভাবে চলতে। বাবা আর কাকা তুমুল ঝগড়া করছিল। আমি সিঞ্জিনিকে নিয়ে ঢুকতেই দুজনে হাঁ হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। বাবা খালি গায়ে ছিল, দৌড়ে ঘরের ভেতর চলে গেল। কাকা হাঁ হয়ে গেল আমাদের দেখে। কিরে, তুই অফিসে ছিলি না? কি বলবো, আগেই তৈরি করে রেখেছিল। ওই উনি অফিসে চলে এসেছিলেন, তাই নিয়ে এলাম। কেউ হাঁ করে থাকলে অনেক সময় চোয়াল লক হয়ে যায়। কাকারও তাই হয়েছিল, কিছুতেই হাঁ খুলছে না। কাকিমাও ছুটে এসে একইভাবে হাঁ হয়ে গেল। মা দেখলাম তুলনায় শান্ত। এই ঘরে নিয়ে বসা, দুপুরবেলায় এসেছে, জল দিচ্ছি, মিষ্টি নিয়ে আয়। না না, মিষ্টি খাবো না, আমি খাই না তো। ও মা, তাই হয় নাকি? আমার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো মা। তাড়াতাড়ি গিয়ে মিষ্টি নিয়ে আয়। আমি ব্যাগ রেখে ছুটলাম। মিষ্টি এনে দেখলাম সিঞ্চিনিকে মধ্যমণি করে বসেছে সবাই। হ্যাঁ রে, অফিসে হাফ ছুটি নেওয়া যায়? কই আমাদের বলিসনি তো? যতবার বলেছিস ওসব হয় না। হ্যাঁ, ওই ওনাকে দেখেই দিয়ে দিল আর কি, বেশি ঝামেলা হয়নি। তাহলে তো ভালোই। কোনো দরকার হলে আমরা সিঞ্জিনিকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, কিরে, কি কেস? বই কিনতে আসবে বললো, আমি আর না করিনি। তাও তো ভালো, না করিসনি। কিন্তু ও যে না করে দিয়েছিল। কি কেস আমিও ঠিক জানি না গো, আমি অত জানলে তো হয়েই যেত। পাড়ার সবাই দেখলো, হ্যাঁ? যাক, তোর একটা ইমপ্রেশন হলো। হ্যাঁ, সবাই কেলানে কার্তিক ভাবে তোকে। তুই একটা মেয়েকে নিয়ে এসেছিস, ভালোই হলো। আরে নিয়ে আসিনি, দেখা করতে এসেছিল। আগের দিন কথা হলো, তখন বলা হয়েছিল কাছে অফিস, সেটা ভেবেই এসেছে, আলাদা কিছু নেই। তাহলে পরের রোববার মেয়ে দেখতে যাচ্ছিস না, হয় না? হ্যাঁ, মানে এই মেয়ে ফাইনাল, তাই তো? আমি কি করে জানবো এ ফাইনাল কিনা? এ তো না করে দিয়েছে। তাহলে এসেছে কেন? আরে কি করে বলবো, বলছি তো জানি না। এই তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না তো। আমি ভজার সঙ্গে বুঝে নিচ্ছি। এই ভজা, এই ভজা, বলছি এ মেয়ের সঙ্গে তোর কিছু আছে? বলছি তো নেই, কিচ্ছু নেই। উফ, কিছুই বুঝতে পারছি না। একবার না করছে, একবার অফিসে চলে যাচ্ছে, এ তো মহা সমস্যা। আমি আর কিছু বললাম না। কি বলবো, আমারও তো একই অবস্থা। দুপুরে বাড়িতে তেমন কিছুই ছিল না। অর্ডার করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনানো হলো। সবাই মিলে সেটাই খাওয়া হলো। খাওয়া দাওয়া করে সিঞ্জিনি শটান গিয়ে কাকুদের খাটে শুয়ে পড়ল। আমি একটু ঘুমিয়ে নি, আমার ভাত খেলেই না খুব ঘুম পায়। কাকিমা এসি অন করে দিল, তারপর দরজা ভেজিয়ে দিয়ে এসে অ্যাটাক করলো আমাকে।
কি রে, কি ব্যাপার বলতো? আরে সবাই আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কিছু জানি না। জিজ্ঞেস করিনি বিয়ে করবে নাকি। এরকম অনেকে থাকে, নাকে দড়ি দিয়ে ঘোরাবে তারপর বিয়ে করবে না। ওরম কিছু নয় মা, বেশি ভেবে ফেলছো। বেশি ভাবলে ভালো, আর তা যদি না হয় তাহলে খুব কষ্ট পাবি। কেন কষ্ট পাবে কেন? তুমি বুঝলে তো হয়েই যেত। তোমার ঘটে অত বুদ্ধি আছে? শোনো বৌদি, ও মেয়ে যখন আবার এসেছে তখন ওর ভজাকে পছন্দ হয়েছে, লজ্জায় বলতে পারছে না, তাই চলে এসেছে, বুঝলে? যা বোঝার আমি ঠিকই বুঝেছি। আমিও বুঝলাম। কি কুক্ষণে সিঞ্জিনীকে যে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। উফ, সন্ধ্যা নেমেছে। বাড়ির সবাই বলে দিয়েছে সিঞ্জিনীকে একেবারে বাড়ি অবধি পৌঁছে দিয়ে তবে যেন আসি। সিঞ্জিনী অবশ্য মাথা নেড়েছে। একদম না, আমি কি বাচ্চা নাকি? বাবা বলে দিয়েছে অন্তত মেট্রো স্টেশন অবধি যেন যাই। এখন তাই যাচ্ছি। কি হবে আমার? মানে কি আবার হবে? আপনাকে ভালো ছেলে বলেই মনে হচ্ছে। এরপর যোগাযোগ বন্ধ হয়ে গেলে মনে হবে ভুল করলাম। অবশ্য বিয়ের আগে অনেক কিছুই মনে হয়, বিয়ের পরে দেখা যায় যা ভেবেছিলাম সব উল্টোপাল্টা। দেখা যাবে আপনি হয়তো হেভি মিসোজিনিস্ট, সকাল বিকেল ঝগড়া করেন, এক্স তুলে খোঁটা দেন, হতেই পারে। আরে এইসব আবার কখন ভাবলেন? আমি তো সারা রাত জেগে জেগে এসবই ভাবি। আমার কাজই এসব ভাবা। আমি হলাম কুইন অফ ওভার থিঙ্কিং। কি সাংঘাতিক! গল্পগুলো এমনই হয়, রূপকথার মতো শুরু হয়, তারপর 12টা বেজে যায়। আমি চেষ্টা করব এসব যাতে না হয় সেটা দেখার। তাহলে হবে তো? চেষ্টা করবেন মানে? করাই যাবে না। আচ্ছা তাই হবে, করব না। ঠিক আছে। কাল কি করবেন? কাল অফিস আছে, হ্যাঁ, আর কিন্তু ছুটি নেওয়া যাবে না। বিকেলেও হবে না? না, রাত হয়ে যাবে তো। মহা জ্বালা হলো, আমি আপনাকে মিস করছি। এরকম কেন হবে? বিয়েটা করেই নি। করবেন? আমার তো কোনো অসুবিধে নেই। প্রথম দিন থেকেই আপনিই তো নানা করে যাচ্ছেন। আপনি শিওর? ভেবে নিয়েছেন? আরে হ্যাঁ, ভেবে নিয়েছি। হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ করতে ইচ্ছা করছে। কি করব? বইয়ের ব্যাগগুলো এক হাত থেকে অন্য হাতে নিল সিঞ্জিনী। বুঝলাম ধরতে কষ্ট হচ্ছে। এগুলো নিয়ে ফিরবেন কি করে? অর্ধেক রেখে দিন, পরে আবার নিয়ে যাব। মেট্রো স্টেশনের কাছে চলে এসেছিলাম। ব্যাগগুলো নিয়ে নিলাম। দিন ব্যাগগুলো। বাড়ি গিয়ে আবার না বলে দেবেন নাকি? হতেও পারে, নাও হতে পারে। জীবনটাই তো অনিশ্চয়তায় ভরা। হুমায়ুন আহমেদের কোনো এক লেখায় পড়েছিলাম। বেশ, তো না করে দিলে আমি বইগুলো আর ফেরত দেবো না। ভালোই। ওরে বাবা, তাহলে বইয়ের জন্যই বিয়েটা করতে হবে দেখছি। শহর চলছে দ্রুত গতিতে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। চারিদিকে কি হচ্ছে এই সময় কারি বা মাথায় থাকে। क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार कि सो ना पाऊं मैं। तुझसे हर खुशी है, तुझसे ही जिंदगी है। तू मिला तो है लगा एक नई जिंदगी मिली है। ये अलग सी खुशी है जो पहले थी ना मिली है, और सारे इस जहां में तेरे जैसा ही नहीं है कोई ऐसा जो संग हो तुम मेरे। है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। तेरी ही आंखों में खोता जाऊं, क्यों सारी सारी रात मैं जागा करूं, है तुझसे इतना प्यार के सो ना पाऊं मैं। শুনছিলেন অভিক অর্জুন দত্তের একটি শুরুর গল্প। আজকের গল্প
আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি আকাশ। সিঞ্জিনীর চরিত্রে তপলব্ধা, মায়ের চরিত্রে মন্দিরা, কাকিমার চরিত্রে দিতিপ্রিয়া, বাবার চরিত্রে শরিত এবং কাকার চরিত্রে সমীরণ। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে দ্য ইঙ্ক পোর্টাল, আবহ নির্মাণে শুভজিৎ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌনক। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এছাড়া সাহিত্য সমারকে আপনারা চাইলে আর্থিকভাবে সাহায্য করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে। সাহিত্য সমারকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া রয়েছে গল্পের ডেসক্রিপশনে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।